এই ছেলেটা আর দুদিনের মধ্যেই মরতে চলেছে, বাঁচার কোনো আশা নেই। কিন্তু সে অদ্ভুতভাবে এমন এক সুযোগ পায় যেখানে তার জীবনের সাথে জড়িত ভালো লাগা জিনিসগুলো যদি একে একে বাদ দিতে পারে তাহলে সে বেঁচে থাকার জন্য এক একটা করে এক্সট্রা দিন পাবে। কিন্তু এরপর কি হলো সেইটা জানতে হলে দেখতে হবে আজকের ইউনিক কনসেপ্টের জাপানিজ মুভি ইফ ক্যাট ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দ্য ওয়ার্ল্ডের গল্প। জাপানের এক শহরে একটা সাধারণ দিন। তাকেরুর মর্নিং শিফট চলছিল। পেশায় সে একজন পোস্টম্যান। মোটামুটি শহরের প্রতিটা অলিগলির সাথেই পরিচিত। শিফট শেষ করে লকার থেকে নিজের জিনিস নিয়ে সে তার বন্ধু তাৎসুর কাছে যায়। তাৎসুর একটা ডিভিডির দোকান। সে প্রতিদিন তাকেরুকে একটা করে ডিভিডি দিলে সেটা দেখে পরের দিন ফিরিয়ে দিত। আজকের দিনটাও বাকি দিনের মতোই শুরু হয়েছিল। সকালের কফি, নিজের বিড়ালটাকে খাওয়ানো এবং লাঞ্চ প্যাক করে কাজে বেরিয়ে পড়া। কাজ শেষে আপন মনে ফিরতে ফিরতে হঠাৎ সুন্দর বিকেলে মোড়া এই শহরটা চোখের সামনে ঝাপসা হয়ে আসে এবং সাইকেল থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। চোখ খুললে নিজেকে হসপিটালে দেখতে পায়। সামনে ডাক্তার বসে বলল তাকেরুর ব্রেন টিউমার হয়েছে, যেটা তার ব্রেনের একদম শিরার কাছাকাছি, ফলে অপারেশনও করা যাবে না। এটা শোনার পর মনে অনেক সাহসে না জিজ্ঞেস করল, আমার কাছে আর কটা দিন রয়েছে? উত্তর আসে, কম করে মাত্র 1 সপ্তাহ। তাকেরুর মনে হচ্ছিল চেঁচিয়ে কাঁদবে, কিন্তু চুপচাপ বেরিয়ে বাড়ির দিকে রওনা দেয়। ট্রেনে একটা হাসি খুশি পরিবারকে দেখে ক্ষণিকের জন্য মনটা হালকা হয়। ট্রেন থেকে নেমে রোজ যে দোকানটায় খেতে যায় সেখানে গেল, কিন্তু গলা থেকে কিছু নামছে না। এই কদিনে কতগুলো মুভি এসে দেখবে, বা কতগুলোই বা বই পড়বে, বা হন্টিং রিয়েলমের ভিডিও দেখতে পাবে। তো এই সব ভেবে ঘরের সামনে লেটার বক্সে অনেক কটা ফ্রি কুপন আর সরকারি কাগজ দেখতে পায়, কিন্তু সেগুলোর আর প্রয়োজন নেই। তাই ডাস্টবিনে ফেলে ঘরে ঢুকে পড়ল। সে উপরের ঘরে ভাড়া থাকে। দরজা খুলতেই তার বিড়ালটা ডেকে উঠলে ঘরের আলো জ্বালাতেই চমকে যায়। সামনে আরও একটা তাকেরু বসে। সে বলে, কাল তোমার জীবনের শেষ দিন, আর আমি তোমার আত্মা। আমি তোমাকে বাঁচাতে এসেছি। কিন্তু এই দুনিয়ায় ফ্রিতে কিছুই পাওয়া যায় না। উল্টে এটা তো আবার জীবনের ব্যাপার। তাই জন্য এক এক দিন করে এক্সট্রা বেঁচে থাকার জন্য তোমার জীবনের সাথে যুক্ত এই পৃথিবীর কোনো কিছু ত্যাগ করতে হবে। তাকেরু তো পুরো অবাক। একদিন বেশি বেঁচে থাকার জন্য কোন জিনিসটাকে সে ত্যাগ করবে? তখনই ফোনের রিং বেজে ওঠে। বসের ফোন এসছে। তাকেরু জানিয়ে দেয় কাল কাজে যাবে না। তখন তাকেরুর আত্মা বলে, এই মোবাইল ফোনটা অনেক ব্যবহার করো, এটা তো আজকালকার দিনে সবার ভীষণ প্রয়োজনীয়। তাহলে সবার আগে মোবাইলটাকেই ত্যাগ করো। তাকেরু এখনো কোনো রকম প্রতিক্রিয়া দেওয়ার অবস্থায় আসেনি। আত্মাটা বলে, ফোনটা তোলো, লাস্টবারের মতো কারোর সাথে কথা বলার থাকলে বলে নাও। তাকেরু ফোনের কন্ট্যাক্ট লিস্ট চেক করে যে লাস্টবার কাকে ফোন করা যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, এত লোকের নাম্বার সেভ আছে, কিন্তু কারোর নাম মাথায় আসছে না। তখনই তার আঙুল একটা নাম্বারে থেমে যায়। তাকেরুর আত্মা যেতে যেতে বলল, তোমার কাছে ফোন ব্যবহার করার জন্য মাত্র 1 দিনের সময় আছে। এই বলে সে হাওয়ায় মিলিয়ে যায়। তাকেরুর ফোনে সেই নাম্বারটা তার বাবার ছিল। তার সাথে অনেক দিন সে কোনো কথাই বলেনি। বিড়ালটা ডেকে উঠতেই ঘটনা অতীতে ফিরে যায়। 8 বছরের তাকেরু স্কুল থেকে ফেরবার সময় একটা বিড়াল বাচ্চাকে বৃষ্টিতে ভিজতে দেখে। সে ওটাকে বাড়ি নিয়ে আসে, কিন্তু মা রাখার জন্য পারমিশন দিচ্ছিল না, কারণ তার বিড়াল থেকে অ্যালার্জি আছে। কিন্তু তাকেরুর ক্রমাগত জিদের কারণে বাবাও একবার দেখে পুনরায় তার জায়গায় বসে পড়ে। বাবার মুখটা সে হাতে গুনে কয়েকবার দেখেছে, কারণ তার বাবা উল্টো দিকে ঘুরে ঘরের এক কোণে বসে ঘড়ি বানায় এবং সারায়। শেষমেশ মাকে নিজের ছেলের জেদের কাছে হার মানতেই হয়। ঘরে নতুন এই ছোট্ট সদস্যের নাম রাখা হলো চেরি। ঘটনা বর্তমানে ফিরে আসে। পরের দিন সকালে তাকেরু বাকি দিনগুলোর মতোই ঘুম থেকে উঠে কফি বানাতে যায়। কালকের ব্যাপারে সে তো প্রায় ভুলেই গেছে। তখনই ব্রাশ করার সময় তার রূপোর দাঁত খুলে বেসিনে পড়ে যেতেই আচমকা কালকের ঘটনা খারাপ স্বপ্নের মতো তার সামনে দিয়ে বেরিয়ে যায়। মৃত্যুর থেকে ধার হিসেবে শুধুমাত্র একটা দিনের সময় পেয়েছে। সে তার প্রাক্তন প্রেমিকা মিয়াজাকির সাথে দেখা করতে যায়। তাকেরুকে হঠাৎ করে দেখে এসে চমকে ওঠে।
কারণ বহু বছর হয়ে গেছে তাদের কোনো সম্পর্ক নেই। সে দেখা করতে তো এসে পড়েছে, কিন্তু বুঝতে পারে না যে কথা কিভাবে শুরু করবে। তাকেরু বলে, ধরো এই পৃথিবী থেকে মোবাইল ফোন উধাও হয়ে গেল, তাহলে শেষ ফোনটা তুমি কাকে করবে? উত্তরে মিয়াজাকি বলে, ও তাহলে তোমার জন্য সেই শেষ মানুষটা আমি, যাকে তুমি ফোন করতে চাও। কেন তোমার বাবার সাথে কথা বলছো না কেন? তাকেরু পুরনো দিনের কথা ভাবতে থাকে। কলেজের পর সে নিজের শহর ছেড়ে দিয়েছিল। তার মনে আছে মা যখন হসপিটালে শেষ নিঃশ্বাস নিচ্ছিল, সে কাজ থেকে ছুটি নিয়ে সেখানে যায়। তখনও তার বাবা সেখানে ছিল না। বাবা সব সময় পরিবারের থেকে আলাদা থাকতো, বেশি কথা বলতো না, খানিকটা ছায়ার মতো, কারণ ছায়াও তো কথা বলে না। বাবা হসপিটালে এসেছিল, কিন্তু সেদিনও সে মায়ের প্রিয় ঘড়ি সারানোর জন্য ব্যস্ত। তবে সেদিন তাকেরু বোঝেনি যে সবাই ভালোবাসা প্রকাশ করতে পারে না। তার ভীষণ রাগ হয় এবং সেদিনের পর থেকে ছেলে আর বাবার মধ্যে দূরত্ব তৈরি হয়। বাবা তো প্রথম দিন থেকেই কথা বলতো না। তাদের দুজনকে এক সুতোয় বেঁধে রাখা মা সারা জীবনের মতো নিশ্চুপ হয়ে গেল। মিয়াজাকি বলে, আমি তোমার মায়ের শেষ সময় বেশ কয়েকবার দেখা করতে যেতাম। এইসবের মাঝে উঠে আসে এদের কথা। তাদের গল্পটা বেশ ইন্টারেস্টিং। তাদের প্রথমবার কথা রং নাম্বারের মাধ্যমে শুরু হয়েছিল। তারা একই কলেজে পড়তো, দেখাও হতো। তাদের বাড়ি খুব একটা দূরে ছিল না, তবে তাদের অর্ধেক প্রেম কাহিনী ফোনে কথা বলেই কাটত। গভীর রাত অবধি কথা বলতে বলতে ঘুমিয়ে যাওয়া এবং সামনাসামনি দেখা হলে রাতের ঘুমটা একে অপরের কাঁধে মাথা রেখে পূরণ করা, এইভাবেই তাদের সম্পর্কের বয়স বাড়তে থাকে। তারপর হঠাৎ এমন কিছু হয় যার কারণে তারা কখনো দেখা করেনি। তবে অতীত নিয়ে ভাবার এখন সময় নেই। মিয়াজাকি কাজে যাবে। যেতে যেতে পিছন ঘুরে বলে, তুমি যে প্রশ্নটা করেছিলে তার উত্তর হলো, আমি কখনো চাইব না ফোন এই দুনিয়া থেকে উধাও হয়ে যাক, কারণ এই ফোনের সাথেই আমাদের দুজনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাকেরও এবার বুঝতে পারে যে একসময় ফোনই তাদের ভালোবাসার একমাত্র মাধ্যম ছিল। তখনই সে আফসোসের সাথে জানায় যে আমার ব্রেন টিউমার আছে, জানি না আর দেখা হবে কিনা। কথা শেষ করেই দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইল। বাড়িতে এসে মিয়াজাকি তার কাছে অনেক বছর ধরে পড়ে থাকা একটা চিঠি পোস্ট করে। এদিকে ট্রেনে তাকেরুর আত্মা দেখা দিতেই মোবাইল ফোনটা গলতে শুরু করে। তারপর আস্তে আস্তে প্রত্যেকের হাত থেকে ফোন উধাও হয়ে যায়। তাকেরু ভয় পেয়ে ট্রেন থেকে নেমে ছুটতে থাকে। দেখে ফোনের সব দোকানগুলো অন্য কোনো জিনিসের দোকানে পরিবর্তিত হয়ে যাচ্ছে। রাস্তায় এবং বড় বড় বিল্ডিংয়ের ফোনের অ্যাডভার্টাইজমেন্টের জায়গাটাও খালি। সে মিয়াজাকির কাজের জায়গায় পৌঁছয়। সে এখনো সিনেমা হলের টিকিট কাউন্টারে বসে। তবে সে তাকে চেনে না, কারণ সে কখনো তাকেরুর সাথে ফোনে কথাই বলেনি। তখনই তার আত্মা এসে বলে, আমার উপর কেন রাগ করছো? তুমিই তো ফোনকে পৃথিবী থেকে উধাও করতে রাজি হয়েছিলে। ফোন উধাও হওয়ার সাথে তার সাথে কাটানো বাকি স্মৃতিগুলো তো উধাও হবে, তাই না? যদিও ফোন তোমার জীবনের থেকে বেশি মূল্যবান নয়, তবে যাই হোক, জীবনে একদিন বেঁচে থাকার জন্য তোমায় অভিনন্দন জানাই। তবে কাল কোন জিনিসটা উধাও করতে হবে সেটা ভেবে রেখো। তখনই উপরের দিকে ইশারা করে আত্মাটা বলে ওঠে, হয়তো ওটা। সেখানে লেখা ছিল সিনেমা। অর্থাৎ এরপরে সিনেমার চিহ্ন এই পুরো জগৎ থেকে মিটতে চলেছে। সেই রাতে তাকেরু ভাবছিল যে সিনেমা উধাও হয়ে গেলে কার কি আসে যায়। তখনই খেয়াল পড়ে কলেজের বন্ধু তাৎসিওর কথা। কলেজে তাৎসিও সবসময় একাই থাকতো। একদিকে তাকেরু ওর সাথে কথা বলার চেষ্টা করলে জানতে পারে যে সে সিনেমার ভক্ত। সিনেমা তার কাছে মনোরঞ্জনের থেকেও বেশি একটা অনুভূতি। যদিও তাৎসিও একটু চুপচাপ স্বভাবের, কিন্তু যখন সিনেমার কথা ওঠে তাকে কেউ চুপ করাতে পারে না। কলেজের এই বন্ধুর কাছ থেকে সে ডিভিডি নিয়ে যায়। মনে হতো যে তারা সিনেমার মাধ্যমে কথা বলে। যতক্ষণ এই সিনেমার আদান প্রদান চলতে থাকবে তাদের বন্ধুত্বও থাকবে। তাদের অনেক বছর ধরে এইভাবেই বন্ধুত্ব টিকে রয়েছে। তাকেরও পরের দিন তাৎসিওর দোকানে গিয়ে বলে, তুমি যদি আমাকে শেষ কোনো সিনেমা দিতে চাও সেটা কোনটা হবে? এটা শুনে সে অবাক হয়ে উত্তর দেয়, এই শেষ সিনেমা বলে তো কিছু হয় না, এটা তো একটা সফর যেটা কোনোদিনও শেষ হবে না। তাকেরু বলে, যদি বলি ফিল্ম দুনিয়া থেকে উধাও হয়ে যাবে, যেন সেটা কখনোই ছিল না। তাৎসিওর তো এইসব কথাবার্তা শুনে পুরোই অবান্তর লাগছিল।
সে বলে যতক্ষণ ভালো গল্প থাকবে লোক তার উপর সিনেমা বানাতেই থাকবে। তাকেরও সেখান থেকে যাওয়ার পর মনে হয় বন্ধুর কিছু হবে না তো, ও শেষবারের মতন সিনেমা কেন দেখতে চাইছে। তবে এটা তার দায়িত্ব যে বন্ধু এরকম কিছু চেয়েছে, তাই ইচ্ছে পূরণ তো করতেই হবে। সে পুরো দোকান এদিক ওদিক করে ফেলে, কিন্তু শেষ ফিল্ম খুঁজে পায় না, কারণ এটা অসম্ভব। ওদিকে তাকেরু সেই মুভি হলের বাইরে দাঁড়িয়েছিল, যার টিকিট কাউন্টারে মিয়াজাকি কাজ করে। তখনই তাকেরুর আত্মা এসে বলে, তুমি এত আপসেট কেন? সিনেমা যদি না থাকে তাহলে তো কারোর প্রাণ যাবে না। তাকেরু বলে, কিন্তু এমন কিছু বক্তব্য বা সোশ্যাল ইস্যু আছে যেটার প্রকাশ ভালো ফিল্ম বা গানই করতে পারে। আত্মাটি বলে, নিশ্চয়ই, তবে এই জিনিসগুলো জীবনের জায়গা কিন্তু নিতে পারবে না। কথাটা শেষ হতেই চোখের সামনে সেই মুভি হল উধাও হয়ে যায়। তাকেরু ছুটতে ছুটতে তাৎসুর দোকানে যায়। সেখানে তার চোখের সামনে একটা বিচিত্র খেলা চলছিল। ডিভিডি বইতে পরিবর্তিত হয়ে গেছে, সব তাক এবং আলমারি বইতে ভরা, যেখানে তাৎসু দাঁড়িয়ে। কিন্তু এখন সে কোনো তাকেরুকে চেনেই না। তার কলেজের দিন থেকে সব স্মৃতি সেই মুভি হলের মতোই উধাও হয়ে গেছে। এই দুদিনের মধ্যে তাকেরু জীবন থেকে ভালোবাসা এবং বন্ধুত্বর মতো শব্দগুলো হঠাৎ শেষ হয়ে গেছে। এইবার কাহিনী এসে যায় আর্জেন্টিনার একটা শহরে, যখন তাকেরু আর মিয়াজাকি রাস্তায় ঘুরছিল। সেখানে টমুসান নামের একটা লোকের সাথে তাদের পরিচয় হয়। সে অনেক দেশ ঘুরে নিয়েছে এবং নতুন নতুন জায়গা সে কখনো ঘোরা থামাতে চায় না। নতুন জায়গায় যাওয়া, নতুন মানুষদের সাথে পরিচিত হওয়া, এটাই তার কাছে বেঁচে থাকার রসদ। সন্ধ্যের কিছু সময় একসাথে কাটানোর পর টমুসান বিদায় জানিয়ে চলে যায়। দুজনে এরপর ফিরতেই যাবে, তখনই উল্টো দিক থেকে ভিড় এবং চেঁচামেচি হলে তারা দেখে টমুসান রাস্তা পার করার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। কে জানত, দুনিয়া ঘোরার স্বপ্ন নিয়ে বাঁচা টমুসানের এটাই ছিল শেষ ঘোড়া। এই ঘটনা দুজনকেই ভিতর থেকে নাড়িয়ে দেয়, কিন্তু সবথেকে বেশি প্রভাব মিয়াজাকির উপর পড়েছিল। সে বুঝতে পারছিল না কিভাবে একটা প্রাণোচ্ছল মানুষ এইভাবে ছেড়ে চলে গেল, কিন্তু এতে কারোর কিছুই আসে যায় না। পৃথিবী যেমনকার তেমনই চলছে। তাহলে আমি চলে গেলে কি কারোর আদৌ কিছু ফারাক পড়বে? কেউ কি প্রতি সকালে উঠে আমার কমতি অনুভব করবে? এই কথাগুলো তার মনে ঘর করে নিলে সব সম্পর্ক তার কাছে নকল মনে হয়। আর এটাই ছিল তাদের সম্পর্ক বিচ্ছেদের একমাত্র অদ্ভুত কারণ। আজকে এই প্রশ্নটাই তাকেরও নিজেকে করছিল। সত্যিই কি সে চলে গেলে কারোর কিছু আসে যায়? কেউ কি আদৌ তার জন্য চোখের জল ফেলবে? উল্টে এক একদিন বেঁচে থাকার জন্য সে একের পর এক সম্পর্ক হারিয়ে ফেলছে। তৃতীয় দিন বেঁচে থাকার জন্য ঘড়িটা দুনিয়া থেকে উধাও করে দেওয়া হয়। এটা সেই ঘড়ি যেটা দিয়ে তার মা বাবার কাহিনী শুরু হয়েছিল, আর যেটা নিয়ে তার বাবা সারা জীবন কাটিয়ে এসছে। সন্ধ্যাবেলায় তাকেরুর সামনে আত্মাটা বসেছিল, তার কোলে প্রিয় বিড়ালটা। তাহলে পরের বলিদান কি হবে? আত্মাটা জিজ্ঞাসা করল। আচ্ছা, যদি পৃথিবী থেকে বিড়ালদের উধাও করে দেওয়া হয়, পৃথিবী থেকে বিড়াল চলে গেলে কারোর কি ফারাক পড়বে? এটা শুনে তাকেরু আর কিছু বলতে পারে না। সারা রাত বিড়ালটাকে কোলে নিয়ে বসে পড়ে। কিন্তু এটা সেই বিড়াল নয় যেটা তার কাছে ছোটবেলায় ছিল। তার মনে আছে সে যখন হাই স্কুলে পড়ে একদিন হঠাৎ তার বিড়াল চেরি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সেদিন যখন মা বাড়ি এসে এটা জানতে পারে, মা বলে, কেন রে, তুইও কি আমার সাথেই আসবি? তখন তাকেরও কিছু বুঝতে পারে না। আর সেই রাতে বাবা জানায়, তোমার মায়ের ক্যান্সার হয়েছে আর তিনি ঠিক হবেন না, তার আয়ু মাত্র কয়েকদিন। পরের দিন চেরি মায়ের কোলেই মারা যায়। চেরি চলে যাওয়ার পর দুঃখে মা আরো চুপচাপ হয়ে পড়ে। একদিন বাড়ির কোথা থেকে বিড়ালের ডাক শুনতে পাওয়া যায়। বাইরে এসে দেখে চেরির মতোই দেখতে একটা বিড়ালের বাচ্চা তাদের উঠোনে ঘুরছে। মা তাকে রেখে দেয়, নাম দিয়েছিল ফবি। এক সপ্তাহ পর তাকেরুর মা একটা চিঠি দিয়ে বলে, আমি যখন থাকবো না তখন এই চিঠিটা পড়িস। তবে সে ওটা নেয় না। এরকমভাবে কি করে শুধুমাত্র একটা চিঠি লিখে মা চলে যাবে? অতীতের নানান স্মৃতির ভিড়ে কখন সে ঘুমিয়ে গেছে জানে না। যখন রাতে ঘুম ভাঙে, বিড়ালটা পাশে ছিল না। সে ভয় পেয়ে যায়। বিড়ালটাও কি বাকিদের মতো উধাও হয়ে গেল? পুরো ঘর খোঁজার পরে তাকেরু অলি গলি রাস্তা খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তাকে পায় না। ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরল, তাকে লেটার বক্সের উপর বসে থাকতে দেখে মনটা শান্তি পায়।
লেটার বক্সে একটা চিঠি। এটাই সেই চিঠি যেটা মিয়াজাকি সেদিন পোস্ট করেছিল। এটাই মৃত্যুর কিছুদিন আগে তাকেরুর মায়ের লেখা সেই চিঠি। সেখানে লেখা, আমিও বাকি মানুষদের মতো ভালো জায়গায় ঘোরা, ভালো জামা কাপড় পরতে চেয়েছিলাম। তারপর তুমি আমাদের জীবনে এলে। তারপর নিজের অজান্তেই আমার এই সব শখগুলোকে তোমায় দিয়েছিলাম, যে তুমি এই শখগুলো পূর্ণ করলে আমাদেরও শখ পূর্ণ হবে। আমাদের জীবনে তুমি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আন্দাজও করতে পারবে না। আমার মনে আছে যখন তোমার জন্ম হয়েছিল, তোমার বাবা তোমায় আমাদের জীবনে আসার জন্য ধন্যবাদ জানিয়েছিল। এটা সবসময় মনে রাখবে, জীবনের প্রতিটা মুশকিল সময় আমি তোমার সাথেই থাকব। একজন ভালো মনের মানুষ হও এবং ঠিক ভুলের অন্তর বুঝে সব সময় আনন্দে থেকো। এতদিন এই চিঠি না পেলেও মনে হচ্ছে আজ সঠিক সময় সে পেয়েছে। এই চিঠির মাধ্যমে মা সত্যি কথাই বলেছিল, সব মুশকিল সময় সে সব সময় তার সাথে আছে। বাইরে অনেকক্ষণ বসে থাকার পর মায়ের ছবিগুলো ঘাঁটার সময় দেখে তার মধ্যে রয়েছে বাবার তোলা মায়ের লাস্ট টাইমের কিছু ঝাপসা ছবি। ছবিগুলো তোলার সময় হয়তো দুঃখে হাত কেঁপে গেছিল। বাবারা হয়তো নিজেদের অনুভূতি প্রকাশ করে না, তবে অপ্রকাশিত অনুভূতি হয় সবচেয়ে গভীর। এতক্ষণে তাকিরু ঠিক করে নিয়েছে তার জীবনে কি চাই, তার ডিসিশন কি হবে। যখন আত্মা আরও একটা জিনিস নিয়ে আসে তখন তাকিরু বলে, আমি বিড়ালদের ছাড়া এই দুনিয়া চাই না। এটা সত্যি যে আমি মৃত্যুর কারণে ভয় পেয়েছি, কিন্তু এই ভয়ই তো আশ্বাস দেয় যে জীবন কতটা সুন্দর, আর সাথে এই স্মৃতিগুলো কতটা মূল্যবান। সে আত্মাকে ধন্যবাদ জানায় তাকে বোঝানোর জন্য যে পৃথিবীতে কিছু জিনিসকে কখনোই বদলানো যায় না। আসলে এই জিনিসগুলো উধাও করে সে নিজেরও কোনো না কোনোভাবে অস্তিত্ব শেষ করে দিচ্ছিল। যখন তার সাথে কারোর কোনো ভালো স্মৃতিই থাকবে না, তাহলে তো সবাই এক এক করে অজানা হয়ে যাবে। অতএব এমন জীবন রেখে লাভটাই বা কি? এর থেকে তো মৃত্যু শ্রেয়, যেখানে তোমার যাত্রা পুরোপুরি শেষ হলেও কারোর মনে অন্য যাত্রার একটা অংশ হয়ে থাকবে। আসলে এই আত্মা তাকেরুর মধ্যেকার ভয়ের প্রতিরূপ ছিল। ফলে অন্যান্য অনুভূতিগুলো যখন ভয়কে ছাপিয়ে যায়, তখনই সে আত্মাও সময়ের সাথে উধাও হয়ে যায়। সে মৃত্যুকে স্বীকার করে নিতেই মোবাইল ফোন, সিনেমা, ঘড়ি সব নিজের নিজের জায়গায় ফিরে আসে। পরের দিন সকালটা হয়তো তার শেষ সকাল, তবে এইসব নিয়ে আর ভাবে না, কারণ সে এই পৃথিবী থেকে কোনো কিছু না বদলানোর সিদ্ধান্ত নিয়েছে। পরের দিন একটা চিঠি লিখে বেরিয়ে পড়ে বাবার সাথে সময় কাটাতে। ওনার সাথে যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা মেটাতে হবে। সবার প্রথমে মিয়াজাকির সাথে দেখা করে, তার জীবন এগিয়ে গেছে, কিন্তু সে তাকে কখনো ভুলবে না। তাকেরও চিঠিটার ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, তার মায়ের সঙ্গে যখন সে হসপিটালে দেখা করতে যেত তখনই তার মা তাকে এই চিঠি দিয়ে বলেছিল সঠিক সময় তাকে যেন এটা দিয়ে দেয়। মিয়াজাকি তাকেরুকে জড়িয়ে ধরে বলে, আমার জীবনে একটা সুন্দর স্মৃতি হয়ে থাকার জন্য তোমায় অনেক ধন্যবাদ। এরপর সে তাৎসুর কাছে যায়। সে খুশি যে এই সিনেমার জন্য তার জীবনের অন্যতম বন্ধুকে সে খুঁজে পেয়েছে। তারপর সাইকেলের বাস্কেটে বিড়ালটাকে বসিয়ে রওনা দেয় নিজের বাড়ির উদ্দেশ্যে। বাবার জন্য সে চিঠিতে লিখেছিল, বাবা, যদি এই পৃথিবীতে বিড়াল না থাকে, বা যদি পৃথিবীতে আমি না থাকি এবং সব স্বপ্নগুলো পিছনে ফেলে রেখে যদি চলে যাই, তাহলে তো সব কিছু রিগ্রেট থেকে যাবে। কিন্তু আমার মনে হয় যখন আমি বেঁচে ছিলাম বা যখন আমি থাকবো না, তার কোনো একটা পার্থক্য থেকে যাবে। খুব সূক্ষ্ম একটা পরিবর্তন হবে, কিন্তু সেটাই প্রমাণ করবে যে আমি বেঁচে আছি। এরপর সাইকেলের বাস্কেটে বিড়ালটাকে বসিয়ে রওনা দেয় বাবার কাছে যাওয়ার জন্য, যেখানে সে যতদিন থাকবে নিজের মতো বাঁচবে। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়।